নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3:03 খবরের শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, একদিকে চাপ বাড়লো কারামন্ত্রীর, আরেকদিকে জামিনের সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। জমির নথি নিয়ে বিড়ম্বনা ক্রমশই বাড়ছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। জমি সংক্রান্ত নতুন কিছু তথ্য প্রমাণ পেশ করা হয়েছে। ইডি তরফ থেকে উত্তর দেওয়ার জন্য সময় চেয়েছেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী। শনিবার সকাল 11টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। নিয়োগ দুর্নীতিতে এবার আরও বিড়ম্বনা বাড়ল চন্দ্রনাথ সিনহার, কারণ জমি সংক্রান্ত একগুচ্ছ নথি ইডির তরফ থেকে পেশ করা হয়েছে। আর এই বিষয়ে স্পষ্ট করে উত্তর দেওয়ার জন্য কিন্তু আইনজীবীর তরফ থেকে, অর্থাৎ চন্দ্রনাথ সিনহার আইনজীবীর তরফ থেকে সময় চাওয়া হয়েছে। আগামী শনিবার সকাল 11টায় আদালতের তরফ থেকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়, তার জামিন সম্ভাবনা ক্রমশই কিন্তু উজ্জ্বল হচ্ছে, কারণ জেল মুক্তি তার হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। পুজোর আগেই তিনি জেল থেকে ছাড়া পেতে পারেন। 90,000 টাকার ব্যক্তিগত বন্ডের জামিন পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছে সিবিআই আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ঝুলে এই মুহূর্তে হাইকোর্টে। এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়, হাইকোর্টে একটি মামলাই এখন রয়েছে। আমরা বিষয় নিয়ে জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে বিক্রম দাস রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি বিক্রম, একটু জানার চেষ্টা করব কারামন্ত্রীর বিষয়, কারণ তার চাপ আরো বাড়লো। তিনি জমি সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়লেন, কারণ ইডি বেশ কিছু তথ্য প্রমাণ জোগাড় করে সেটা আদালতে পেশ করেছে। এই বিষয়ে কিন্তু শুনানি রয়েছে। কি খবর, কি আপডেট এই বিষয়ে? একেবারেই দেখো, আরও বিড়ম্বনায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার কারণ গত মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় মূলত একটি চার্জশিট সাবমিট করেছিল। সেই চার্জশিটের পরেই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সামান করা হয় এবং সেই সামানের ভিত্তিতে তিনি গত 6 সেপ্টেম্বর আদালতে এসে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। একই সঙ্গে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকেও পাল্টা চন্দ্রনাথ সিনহাকে যাতে হেফাজতে নেওয়া যায়, কাস্টাডিতে নেওয়া যায়, সেই আবেদন কিন্তু করা হয়। এবং সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাস্টাডিতে নেওয়ার আবেদনের ভিত্তিতে আজকের হিয়ারিং ছিল। কিন্তু ইডি যেহেতু আজকে নতুন করে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ, বিশেষ করে জমা সংক্রান্ত বীরভূম এলাকার সেই তথ্য প্রমাণ আজকে তারা আদালতের সামনে নিয়ে আসছেন, তারপরেই কিন্তু চন্দ্রনাথ সিনহার আইনজীবী তিনি সময় চেয়ে নেন, কারণ নতুন যে সমস্ত তথ্য প্রমাণ বা নথিপত্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজকে দেওয়া হয়েছে সেগুলিকে খতিয়ে দেখে তারা রিপ্লাই করতে চান বা উত্তর দিতে চান। তার জন্য তারা সময় চেয়ে নেন এবং সেক্ষেত্রেই বিচারকের তরফ থেকে আগামী শনিবার অবধি সময় দেওয়া হয়। শনিবার দিন মূলত এই মামলার শুনানি হবে, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চন্দ্রনাথ সিনহাকে কাস্টাডিতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। একদিকে যেরকম ইডির তরফ থেকে চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নেওয়ার সপক্ষে সওয়াল করা হবে, অপরদিকে চন্দ্রনাথ সিনহার আইনজীবী তার হয়ে জামিনের আবেদন করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী শনিবার দিন আদালত কি রায় দেয়, চন্দ্রনাথ সিনহা যিনি কারামন্ত্রী তিনি কারাগারে যাবেন নাকি তার জামিন অব্যাহত থাকবে, সেটা কিন্তু আগামী শনিবার দিনই বোঝা যাবে। ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু সুবিচারের আশায় রয়েছেন, তার বক্তব্য কি শোনাবো এবং এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলছে তার বক্তব্য শোনাবো। দেখুন, আপ তো ভেতরে ছিলেন, আপনারা সবই শুনেছেন বিচারক কি বলেছেন। আশা রাখি নেক্সট দিনে সুবিচার পাবো। কিন্তু আজকে নতুন তথ্য প্রমাণ দেওয়ার কথা বলছি, সে দিয়েছে, দেখা যাবে। আমাদের তো উত্তর দিতে হবে, উত্তর সঠিক সময় উত্তর দেবো। আপনার যে 12 কোটি টাকার সম্পত্তি সেটা হিসাব বহির্ভূত বলে জানাচ্ছে ইডি, সেটা প্রমাণ হয়ে পড়ে। ঠিক আছে, ছেড়ে দাও। अगला सुनवाई कब? कोर्ट ने क्या बताया? প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে। চার্জশিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে ওকে ফেস করতে হবে, ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে। একদিকে কারামন্ত্রী তিনি চাপে রয়েছেন, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি
কি জেল মুক্তি তার হতে চলেছে পুজোর আগে? এই সম্ভাবনা কিন্তু ক্রমশই উজ্জ্বল হচ্ছে, কারণ এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 90,000 টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছে সিবিআই আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এই মুহূর্তে ঝুলে হাইকোর্টে। এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়, হাইকোর্টে একটি মামলাই রয়েছে। আর এই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি, তার বক্তব্য কি শোনাবো। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। আরে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ লোক পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলের মধ্যে আছেন। মাছ খায় যে সব পাখিদের মাছরাঙাটাই কলঙ্কিনী। যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? মানুষ তো এইটা প্রশ্ন করছে। যে ম্যাটারটা সাবজুডিস আছে আর যেখানে একটি সিবিআই ইডি ইনভেস্টিগেশন চলছে, আমাদের যা মন্তব্য প্রথম দিকেই আমরা করেছি, আইনের পথে চলবে, আলাদা আমাদের কোনো বক্তব্য নেই। আর এবার বেটিং অ্যাপ মামলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এই মামলায় ফের ইডি স্ক্যানারে আরেক টলি অভিনেতা অঙ্কুশ। মিনিট ভর এবার ইডি দপ্তরে হাজিরা অঙ্কুশ হাজরার। প্রায় 1 মাস আগে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মোট 29 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডুগ্গুবতী, কপিল শর্মা সহ বেশ কয়েকজন নামজাদা তারকা এবং ইনফ্লুয়েন্সার। আপনারা জানেন গতকালই মিমি চক্রবর্তীকে 9.5 ঘন্টা বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ অঙ্কুশ হাজরা এই টলি অভিনেতাকে তলব করা হয় এবং তিনি ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের মুখোমুখিতে রয়েছে, কারণ তাকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। প্রায় 3 ঘন্টা হয়ে গেল ইডি দপ্তরে এখনো পর্যন্ত রয়েছেন অঙ্কুশ হাজরা। বেটিং অ্যাপ মামলায় তৎপরতা ইডির। युवराज সিংকেও তলব করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে। 23 সেপ্টেম্বর युवराजকে তলব করেছেন ইডি আধিকারিকরা। ইডি স্ক্যানারে রবীন্দ্র থাপ্পাও 22 সেপ্টেম্বর রবীন্দ্র থাপ্পাকে তলব করা হয়েছে। অন্যদিকে 24 সেপ্টেম্বর সোনু সুদ তাকেও কিন্তু তলব করা হয়েছে ইডি দপ্তরে। অঙ্কুশ হাজরার আইনজীবী তার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো এবং সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বা কি বলছেন শোনাবো। These are routine investigations which are being conducted by ED. So these are general questions about their work. That's it. Nothing great. So any documents they have asked for, Enforcement Directorate have asked for any documents? No. Just normal documents. Nothing great. Bank documents, income tax return? Yeah, these are the basic documents that everybody is supposed to carry. So they are carrying the same And thing. about the contract? Sir, are they accused? So whatever they contract they have, they're ready to give. That's not a problem. But why this long interrogation? It's not an interrogation. Basically, that's their routine way of conducting investigation. They keep you waiting for some time, from morning to evening. That is fine. নিশ্চিতভাবে তথ্য আছে, তাই ডেকেছেন, তারা কোঅপারেট করবেন। তারা যদি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে, আইনি লড়াই করবে। কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্গানাইজেশন। পিএমএল-এর ক্ষেত্রে তাদেরকে শুধু ভারতবর্ষের পার্লামেন্ট, সুপ্রিম কোর্টও তাদেরকে যথেষ্টভাবে ক্ষমতা দিয়েছেন। তারা কোনো ক্ষেত্রেই প্রাথমিক তদন্ত না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর এদিকে লাস্ট ল্যাপে বাংলা এসআইআর প্রস্তুতি। চলতি মাসের 19 তারিখের মধ্যে রাজ্যে বিএলওদের ট্রেনিং শেষ করতে হবে। নির্বাচন কমিশন সূত্রে এই বড়সড় আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। ইআরও ওসি ইলেকশনদের ট্রেনিং। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আরও। আমাদের সঙ্গে রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, নির্বাচন কমিশন ইতিমধ্যেই তৎপর এবং নির্বাচন কমিশনের একেবারে শীর্ষস্তরের কর্তারাও কি এই বাংলায় আসতে পারেন? কি আপডেট রয়েছে?
একেবারে নির্বাচন কমিশন অত্যন্ত তৎপর পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে এসআইআর লাগু করার জন্য, এবং সেই মর্মে আজকে প্রথম পশ্চিমবঙ্গে অফিসিয়ালি এসআইআর নিয়ে ট্রেনিং হচ্ছে। ইআরও এইআরও তাদের সকলের ট্রেনিং হচ্ছে, ওসি ইলেকশন তাদেরও ট্রেনিং হচ্ছে, এবং এই মর্মে ডিইওদের চিঠি দিয়ে জানিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অর্থাৎ খুব সিগনিফিক্যান্ট এই বিষয়টা, আজকে প্রথম এসআইআর নিয়ে অফিসিয়ালি কিন্তু মিটিং এবং ট্রেনিং হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে। এবং একই সঙ্গে যে বিষয়টা তুমি বললে যে অবশ্যই করে দিল্লি থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা এখানে আসতে চলেছেন। আগামীকাল আসার কথা রয়েছে ডিইসি, ডেপুটি ইলেকশন কমিশনার, তার কলকাতা আসার কথা রয়েছে 18 এবং 19, অর্থাৎ পরশু এবং তার পরের দিন। বুঝতে পারছি অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্কদীপ্ত যেমনটা জানাচ্ছিল যে বুধবারই রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার। রাজ্যে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতেই রাজ্যে আসছেন জ্ঞানেশ কুমার। দুদিনের তার সফর রয়েছে আগামী 18 এবং 19 সেপ্টেম্বর তিনি বিভিন্ন জেলায় যাবেন। যেমন খবর পাওয়া যাচ্ছে 24 পরগনায় সশরীরে যেতে পারেন জ্ঞানেশ কুমার, এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। আরো জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন অর্কদীপ্ত। একেবারে জ্ঞানেশ ভারতী ডেপুটি ইলেকশন কমিশনার তিনি আসছেন। আমি একটু রেকটিফাই করে দেবো, জ্ঞানেশ ভারতী আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার। তিনি আসবেন 18 এবং 19 তারিখ। তিনি ভিডিও কনফারেন্স করবেন সমস্ত জেলা শাসকদের সঙ্গে এবং ইআরওদের সঙ্গে, এবং যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন, এবং নিজে ব্যক্তিগতভাবে তিনি 2টো জেলা ভিজিট করবেন এমনটাই সম্ভাবনা, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। মূলত 24 পরগনাতেই তার ভিজিট করার কথা রয়েছে এবং সেখানকার ব্যবস্থাপনা দেখবেন এবং অন্যান্য জেলা শাসকদের সাথে কথা বলবেন, বা যারা ব্যবস্থায় থাকবেন, দায়িত্বে থাকবেন, তাদের সাথে কথা বলবেন এবং এসআইআর এর প্রস্তুতি কি এমনটাই তিনি খতিয়ে দেবেন। 19 তারিখ রাতে তার ফিরে যাওয়ার কথা রয়েছে, এবং 19 তারিখে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে 19 তারিখের মধ্যে বিএলওদের ট্রেনিং ও এসআইআর নিয়ে বিএলওদের ট্রেনিংও কিন্তু কমপ্লিট করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অর্কদীপ্ত ধন্যবাদ। আরও একবার জানিয়ে রাখবো যে বুধবারই রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। আর যে এসআইআর প্রক্রিয়া খুঁটিয়ে দেখতেই তার এই সফর বলে খবর পাওয়া যাচ্ছে। আগামী 18 এবং 19 সেপ্টেম্বর থাকবেন তিনি। জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। 24 পরগনায় সশরীরে যেতে পারেন জ্ঞানেশ ভারতী, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একেবারে লাস্ট ল্যাপে রয়েছে এই বাংলায় এসআইআর প্রস্তুতি। আর অন্যদিকে পুজোর আগে শেষ সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাট এবং ডায়মন্ড হারবার নিয়ে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বসিরহাটের পর সন্দেশখালী নিয়েও তার আলোচনা। শাহজাহান বিতর্কের পর সন্দেশখালীতে বাড়তি নজর। 2026 বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা। নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দিচ্ছে এমনও অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী এলাকাতে সদা সতর্ক থাকার কথাও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই জেলা ওয়ারি বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসিরহাট এবং ডায়মন্ড হারবার নিয়ে তার এই বৈঠক। শাহজাহান বিতর্কের পর সন্দেশখালীর দিকে বাড়তি নজর রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা নির্বাচনের আগে এবার খেলার মাঠেও কবিগুরু। বিজেপির নরেন্দ্র কাপের পাল্টা এবার মাঠে এসএফআই নামছে। কবিগুরু কাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসএফআই এর তরফ থেকে। বিশ্বভারতী থেকে একেবারে কবিগুরু কাপের আয়োজন। ভোটমুখী বঙ্গে ফুটবলের রাজনীতি এই মুহূর্তে তুঙ্গে। তৃণমূলের বিবেক কাপের বদলে বিজেপির নরেন কাপ, আর অন্যদিকে এসএফআই এর পাল্টা কিন্তু কবিগুরু কাপ। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসএফআই এর তরফ থেকে, অর্থাৎ কেউ কাউকে এতটুকু জমি ছাড়তে নারাজ। আমরা বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে মৌমিতা রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌমিতা, কোন পক্ষই জমি ছাড়তে নারাজ এই মুহূর্তে কবিগুরু কাপ এসএফআই এর? দেখো, সেরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএফআই নেতৃত্ব তাদের বক্তব্য যে মোদীজির জন্মদিন উপলক্ষে তারা যে পরিকল্পনা নিয়েছে, অর্থাৎ বিজেপির তরফ থেকে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে তারা স্বামী বিবেকানন্দ কাপ, মোদী কাপের আয়োজন করেছেন। 26 নির্বাচনের আগে কোনো রকম ভাবেই এসএফআইও কিন্তু জমি ছাড়তে নারাজ, এবং তারা পুজোর পর থেকেই নভেম্বর মাসের শুরু থেকে তারা শুরু করতে চলেছেন এই কবিগুরু কাপ, এবং বিশ্বভারতীর মাটি থেকে, বিশ্বভারতী প্রেমিসেস থেকে তাদের এই কর্মসূচি। সেই কর্মসূচি শুরু হবে ফুটবল বাঙালির আবেগ, এবং সেই আবেগকে ধরেই এবার জনসংযোগের নতুন দড়ি টানাটানি। ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, তার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো।
আমাদের পরিকল্পনা সেটা বড় অংশের ছাত্রছাত্রীকে একত্রিত করে এক জায়গায় করে একটা পরিকল্পনা। অলরেডি ছাত্র যুব উৎসব সুকান্ত ভট্টাচার্যের স্মরণে তার জন্মশতবার্ষিকীর উদযাপনের একটা অংশ হিসেবে ঘোষণা হয়ে গেছে এবং জেলায় জেলায় চলছে। এটা বিশ্বভারতীতে শুরু হবে এই রবীন্দ্র কাপ। আগামী দিনে গোটা পশ্চিমবাংলার সমস্ত প্রান্তে সমস্ত ব্লকে প্রয়োজনে হবে। যতভাবে যত মাধ্যমে যত বেশি মানুষের কাছাকাছি মানুষের দরজায় পৌঁছানো যায় তারই সমস্ত ধরনের পরিকল্পনা ছাত্র যুবরা ঐক্যবদ্ধভাবে করবে। বাংলার মানুষ বিজেপি তৃণমূলকে এক চুলো জমি ছাড়তে রাজি নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।